হ্যাঁ, আমরা আমরা তো প্রসেসিং দেখে নিয়েছিলাম করে, ঠিক আছে। তো সেটা আমরা উইথলি আমার ওইটাই কালকে রাত্রিবেলা খেয়াল পড়লো, যার জন্য আমি আপনার কাছে দিয়ে দিয়েছিলাম, অ্যাসেট অ্যাকাউন্টিংটা দিয়ে দিয়েছিলাম। আমার ওটাই খেয়াল পড়লো যে আপনাকে আমি উইথহোল্ডিং ট্যাক্স করে দিয়েছিলাম। হ্যাঁ, ওই তো ইনপুট ট্যাক্স উইথহোল্ডিং ট্যাক্স করা আছে। হুম। হ্যাঁ, ইউএসটা তো হ্যাঁ, ডকুমেন্টেশনটা আপনাকে আমি পাঠিয়ে দিয়েছি। আপনাকে আমি এবার করে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে অ্যাসেট অ্যাকাউন্টিং, ঠিক আছে। আমরা আজকে অ্যাসেট অ্যাকাউন্টিং স্টার্ট করছি। ফার্স্ট হচ্ছে অ্যাসেট অ্যাকাউন্টিং। এটা হচ্ছে একটা টোটালি ডিফারেন্ট মডেল। আপনাকে আমি বলে দিচ্ছি, খুব ভালো করে অ্যাসেট অ্যাকাউন্টিং শিখুন। শুধু অ্যাসেট অ্যাকাউন্টিংয়ের জন্য জব হয়, আমার এসএপি আজকে লাগবে না খুব সম্ভবত। তবু থাক, খোলা আছে থাক। আপনাকে একটা ডকুমেন্টেশন যেটা এক্সেল ফাইল পাঠিয়েছিস, বরঞ্চ সেটাকে বার করে রাখুন, ইট উইল বেটার। শুধু এটাকে মিনিমাইজ করে দিন, এটা থাক আপাতত। মিনিমাইজ করে এক্সেল ফাইলটাকে জাস্ট ওপেন করে রাখুন। জামোস টোটাল এডুকেশনটা এক্সেলের ওপর হবে, কারণ আমি এখন টোটালি লাস্ট এই 5টা ক্লাস এরকম এই অ্যাসেটের করিয়েছি এই মাসে। একদম মানে একদম পিওরলি নতুন করে, মানে মেথডে, যেটাতে হচ্ছে যে আমি মনে করেছি যে এইরকমভাবে যদি অ্যাসেট অ্যাকাউন্টিংকে বুঝতে হয়, ঠিক আছে, তাহলে অনেকটা ইজি হয়। কারণ বেসিক্যালি কী হচ্ছে, আমি এক এক সময় নিজে যখন একা থাকি বা হয়তো ছাদে ঘুরছি, তখন ফার্স্ট নিজেকে পড়াই, ঠিক আছে। যে আমি নিজেকে কোশ্চেন, তখন কিন্তু আমি আমার নিজের মধ্যে নেই, আমি তখন টোটাল কোশ্চেনটা করছি যে আমি বুঝতে পারছি না। কারণ দেখুন, যখন আমি সাবজেক্টটা সম্বন্ধে খুব ভালো জেনে গেছি, তখন কিন্তু আমি ভ্যারাইটিস কোশ্চেন করতে পারবো। হ্যাঁ, তো আগে আমার ওই এক্সেল ফাইলটা পাঠান। তো সেইটা থেকে আমাকে একটা আক্সকিন এলো যে যদি আমি অ্যাসেটটাকে ঠিক এই সেন্সে বোঝাতে পারি লোককে, এক্সেল সিটের মধ্যে করে, একজনকে আমি শুধুমাত্র মেশিনে করে দিয়েছিলাম, আমি সেই ফাইলটাকে ইউজ করছি বারবার করে। অ্যাসেট অ্যাকাউন্টিংটা টোটালি ফার্স্ট ক্লাসটা দাঁড়িয়ে আছে কনসেপশনের উপর। হ্যাঁ, ডাউনলোড করে নিন, কোনো অসুবিধা নেই। এক্সেলটা ডাউনলোড করা, হ্যাঁ। হ্যাঁ, করে দেবেন, কোনো অসুবিধা নেই, থ্যাংক ইউ। আরে বাবা, এই সমস্তগুলো কি নিজেদের রিলেশনের ব্যাপার আছে ভাই, এইসবগুলো কি হয় নাকি? আপনার করে দেবেন আপনি, কোনো অসুবিধা নেই। আমার ডিউটি আমি করে দেবো। হ্যাঁ, আপনাকে আমি সকালবেলা কেন পড়াই জানেন? ফার্স্ট অফ অল এই যে একটা কারণে পড়াই, আপনি আমাকে বারবার বলেন। কারণ কি বলুন তো, ইভিনিংয়ে দেখুন আপনার করা যায়, আপনি বুঝতে পারছেন না, কিন্তু আমি আমার ব্রেন সম্বন্ধে খুব সচেতন। সকালবেলা যে পড়াটা, যেটা পড়ানো হয়, যেটা সকালবেলা একটা ছেলেকে পড়ালাম, ছেলেটা এসিপিতে কাজ করছে, করে আমাকে বলছে, স্যার দাদা আমি তো এসব জিনিস শুনিনি কোনোদিন। এবার আপনি কি বলবেন?
এই যে কথা কি রে ভাই, 23 পাতার ডকুমেন্ট 5 নম্বর পাতায় বলছে এইসব আমি বলছি আমি সেলস অর্ডার এইসব জিনিস জানিই না, কোনোদিন শুনিনি। না না না, ডেটা এন্ট্রি না, ওরাও সাপোর্ট সিস্টেমে কাজ করছে, ঠিক আছে। এবার শিখেছে কোনো একটা জায়গা থেকে ডেফিনেটলি। এবার ন্যাচারালি কী হয়েছে, এবার আমার এডুকেশনটা কি টোটালি ওরিয়েন্টেড উইথ ডকুমেন্টেশনস। ডকুমেন্টেশনটাকে আপনাকে যদি কন্টেন্ট যদি ভালো না করতে পারেন, তাহলে আমার এক্সপ্লেনেশন ভালো হবে না, আর এক্সপ্লেনেশন যদি ভালো না হয় সামনের লোক বুঝতে পারবে না, ঠিক আছে। তাহলে আপনাকে সবার আগে কন্টেন্টে ইম্পর্টেন্স দিতে হবে। তো সেই কন্টেন্টটা যদি ঠিক মতো না থাকে আপনি তাহলে পড়াবেন কি। এবার দেখুন অ্যাসেট অ্যাকাউন্টিং ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাসেট কাকে বলে, হোয়াট ইজ অ্যাসেট। একদম একদম একদম, হোয়াট ইজ অ্যাসেট যদি জিজ্ঞেস, ওয়াই আর এনিথিং মোর। আপনি কিন্তু ফার্স্ট কোশ্চেনে যে উত্তরটা দিলেন না, ফার্স্ট পয়েন্টটা, খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং অন রেকর্ডিং আমি কথাটা বলে দিচ্ছি, এটা হয়তো সবার কাছে যাবে এই রেকর্ডিংটা, এই উত্তরটা কেউ আজ পর্যন্ত দিতে পারেনি, ট্যাঞ্জেবল পার্টটা। সেকেন্ড উত্তরটা মোটামুটি কেউ দিয়ে দেয়, যেটা কমন। বাট এই যে এটা হচ্ছে আমার, এটা হচ্ছে থার্ড অপশান, যেটা হচ্ছে আমার, এটা আমি তো ওই ইউজ করি থার্ড অপশানটাকে। বাট সেকেন্ড অ্যান্সারটা হচ্ছে, সেকেন্ড পয়েন্টটা হচ্ছে রিসেল ভ্যালু। ফার্স্ট দুটো পয়েন্টই মেইন, থার্ড পয়েন্ট ডেপ্রিসিয়েশনটা আমি এটা অ্যাড করি এই কারণে যে আমরা ফিক্সড অ্যাসেটেরই আমরা অ্যাসেটের ডেফিনেশন বলতে শুধু নট অনলি ফিক্সড অ্যাসেট, এটা অলসো কারেন্ট অ্যাসেট, কিন্তু যেহেতু আমরা ফিক্সড অ্যাসেট নিয়ে কাজ করছি সেই জন্য ডেপ্রিসিয়েশনের কোয়েশ্চেনটা এখানে চলে আসে। ওকে, তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে দুটো পয়েন্টস যদি ম্যাচ করে দেন ইট উইল বি অ্যাসেট। নাম্বার ওয়ান হচ্ছে ট্যাঞ্জেবল, নাম্বার টু হচ্ছে রিসেল ভ্যালু, ঠিক আছে। এবার এই অ্যাসেট হচ্ছে টোটালি একটা মানে টোটালি একটা সেপারেট মডিউল। ভালো করে শুনুন, অ্যাসেট কিন্তু টোটালি আলাদা মডিউল, নট ইনক্লুডেড ইন এফআই। তাহলে একটা খুব কমন কোয়েশ্চেন চলে আসবে, যে মডিউলটা এফআই এর সঙ্গে রিলেটেড নয়, তাহলে আমাকে এফআই এর সঙ্গে তাকে রিলেট করতে হবে, কারণ আমাকে তো তার রিপোর্ট বার করতে তার সঙ্গে রিলেট করতে হবে। তাহলে আমার কাছে ফার্স্ট নকিং কি হলো, যে এটা একটা সাম সর্ট অফ রিলেশনশিপ বা ইন্ট্রিগেশন, যেটাকে আমরা কমন ল্যাঙ্গুয়েজ ইউজ করি, ক্রিয়েট করতে হবে বিটুইন এফআই অ্যান্ড অ্যাসেট মডিউল। এটা হচ্ছে ফার্স্ট শর্ট এক। দ্বিতীয় শর্ট যেটা হচ্ছে অ্যাসেটের এভরি ট্রানজ্যাকশনস বা যাই বলুন না কেন, এভরি ডিটেলস আপডেট হয় অ্যাসেট মডিউলের মধ্যে, ঠিক আছে। অ্যাসেটের এভরিথিং, অ্যাসেট মাস্টার ডেটা থেকে শুরু করে এভরিথিং ডেপ্রে সব কিছু অ্যাসেট মডেলের মধ্যে আপডেট হয়। কিন্তু এখন কোয়েশ্চেন হচ্ছে, আমরা যখন ফাইন্যান্সে কাজ করব, আমরা রিপোর্টটা বার করবো কোত্থেকে, ফাইন্যান্স থেকে। অ্যান্ড ফাইন্যান্সের রিপোর্টের রিপ্রেজেন্টেটিভ কারা, জিএল। জিএল ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ, ওকে। তো জিএল টোটাল রিপোর্টিংটাকে ডিফারেন্ট ওয়েতে রিপ্রেজেন্ট করে। তাহলে এখানে এখন কোয়েশ্চেন হচ্ছে, আমার যদি অ্যাসেট মাস্টার ডেটা অ্যাসেট মডেলের মধ্যে আপডেট হয়, তাহলে আমি ফাইন্যান্স থেকে সেইটাকে রিপোর্ট করে করব, লিঙ্কিং করলেই বা কী করে করব, কারণ আপডেটটা তো হচ্ছে অ্যাসেট মাস্টার ডেটা, ফাইন্যান্স তো জিএল ছাড়া কিচ্ছু বুঝবে না। তাহলে এখানে একটা কি করতে হবে, এখানে একটা কোয়েশ্চেন চলে আসছে, এটাকে বলে ডামি। আমরা যেমন ধরুন এই ডামির সঙ্গে খুব রিলেটেড, কলেজে প্রক্সি দিত সাম সর্ট অফ স্টুডেন্ট, ঠিক আছে। তো প্রক্সি দিতে কিন্তু আপনাকে প্রেজেন্ট থাকতে হবে, আপনি ঘরে বসে প্রক্সি দিতে পারবেন না। ভালো করে বুঝুন, আপনি কোনো আমার ফ্রেন্ডকে বললেন যে ভাই আমার হয় প্রক্সি দিয়ে দিস, যে প্রক্সিটা দেবে তাকে কিন্তু ওই ক্লাসরুমের মধ্যে প্রেজেন্ট থাকতে হবে, এটা হচ্ছে সব থেকে বড়ো ক্রাইটেরিয়া, ঠিক আছে। তো আলটিমেটলি হচ্ছে ওই যে প্রক্সি দিচ্ছে সে কি করছে, সে ক্রিয়েটস এ লিঙ্কস বিটুইন যিনি প্রফেসর তার সঙ্গে আর যে স্টুডেন্ট অ্যাবসেন্ট তার সঙ্গে, রাইট। আমি কি এক্সাম্পলটা বোঝাতে পারলাম? ঠিক সেমভাবে অ্যাসেট মডিউলের ক্ষেত্রে অ্যাসেটের যে মাস্টার ডেটা ক্রিয়েট হচ্ছে, তাহলে আমাকে যদি এখন ফাইন্যান্সের সঙ্গে রিলেট করতে হয়, তো ফাইন্যান্সে আমাকে একটা জিএল
সাপোর্টিং জিএল ক্রিয়েট করতে হবে, যে জিএলটা ওই অ্যাসেট মাস্টার ডেটার মধ্যে যে ডেটাটাকে আপডেট হয়েছে সেই আপডেট ডেটাটাকে অ্যাক্সেস করবে, করে আমাকে ফাইন্যান্স থেকে রিপোর্টে রিপ্রেজেন্ট করবে। আমি এবার এক্সাম্পলে চলে যাই, তাহলে এবার জিনিসটা বুঝতে সুবিধা হবে। অনেকটা কথা বলে ফেললাম। অ্যাসেট মাস্টার ডেটা, ধরুন আমি একটা ফার্নিচার, একটা অ্যাসেট, যে কোনো একটাই ফার্নিচার, ধরুন আপনার একটা ফার্নিচার আলমিরা আছে, সেটা একটা অ্যাসেট। আপনি যখন ব্যালেন্স শিটে দেখাবেন তখন আপনাকে কিন্তু ব্যালেন্স শিটের জন্য জিএল রিপ্রেজেন্টেটিভ ওখানকার, তো জিএল একটা মাস্টার ডেটা ক্রিয়েট করতে হবে অ্যাজ অ্যাসেট অ্যাকাউন্টিং, অ্যাসেট অ্যাকাউন্ট গ্রুপের মধ্যে ফার্নিচার বলে। তাহলে এই জিএল মাস্টার ডেটা যেটা আপনি ফার্নিচার খুললেন, এই জিএল মাস্টার ডেটাটাকে আর অ্যাসেট মডিউলের মধ্যে যে অ্যাসেট মাস্টার ডেটা রয়েছে এই দুটোর মধ্যে লিঙ্ক ক্রিয়েট করতে হবে, তবে কিন্তু ওই অ্যাসেট মডিউলের যে আলটিমেট ডেটাটা এর কাছে ফ্লো আপ হবে। ফ্লো আপ হলে আমরা তখন ফাইন্যান্স থেকে এই এই ফার্নিচারের যে জিএলটা এইখান থেকে রিপোর্টটাকে রিপ্রেজেন্ট করতে পারবো। This is the main point or issue of asset accounting. আমি আবার বলছি, রিপিট তো ডেফিনেটলি করতে হবে। এটা 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 বুঝতে আমার 1.5 বছর সময় লেগেছে, এই পার্টিকুলার কনসেপশনটা বুঝতে। অ্যাসেট মডিউলের মধ্যে অ্যাসেট মাস্টার ডেটা আপডেট হয়, ঠিক আছে? এই এবার অ্যাসেট মডেলের মধ্যে অ্যাসেট মাস্টারটা কোথায় থাকে আমি কিন্তু ওর মধ্যে ঢুকছি না, আমি শুধু সিম্পল বুঝিয়ে দিচ্ছি যে একটা, দেখুন আপনাকে বললাম আপনি কোথায় থাকেন, আপনি বললেন এয়ারপোর্টে, বাট এয়ারপোর্ট তো অনেক দিকে আছে, আপনি তাহলে মাথায় নিলেন ঠিক আছে উনি এয়ারপোর্টে থাকেন। তাহলে এইটা ঠিক এইটার যা মানে হলো, আমার কোশ্চেনটা হচ্ছে অ্যাসেট মডেলের মধ্যে অ্যাসেট মাস্টারটা আপডেট হয়, এটাও ঠিক সেম মানে হলো, ঠিক আছে? এবার আপনাকে যখন বলবো আপনি এয়ারপোর্টের এত নম্বর গেটের কোনো থাকেন, তখন কিন্তু আমি ডিফাইন করব অ্যাসেট মাস্টারটা অ্যাসেট মডেলের ঠিক কোন জায়গায় আছে, ঠিক আছে? আমি এখন ওই জায়গায় যাচ্ছি না, আমি বলছি যে এটা অ্যাসেট মডেলের মধ্যে অ্যাসেট মাস্টারটা আপডেট হচ্ছে, রাইট? এইবার এই যে আপডেশনটা যেটা হচ্ছে, এই আপডেশনটা হওয়ার পর আলটিমেটলি আমি তো ফাইন্যান্স থেকে রিপোর্ট বার করবো। তো ফাইন্যান্স থেকে আমি রিপোর্টটা কী করে পাবো? ফাইন্যান্স তো জিএল ছাড়া কাউকে অ্যাক্সেস করতে পারবে না, মানে জিএল ছাড়া কারোর সাথে কমিউনিকেট করতে পারে না, জিএল থেকে রিপোর্ট বেরোয়। সেই জন্যে খুব স্বাভাবিকভাবে ওই যে অ্যাসেট মাস্টার ডেটাটা আপনি ক্রিয়েট করেছেন ওর একটা সাপোর্টিং জিএল আপনাকে ক্রিয়েট করতে হবে, জিএল ফাইন্যান্সের মধ্যে, ঠিক আছে? যদি ফার্নিচার আপনি অ্যাসেট মাস্টার ডেটা করেন তাহলে ফার্নিচার একটা জিএল ক্রিয়েট করতে হবে, কোথায় না ফাইন্যান্সের মধ্যে। এবং ওই জিএল যে করলেন, ওই জিএল মাস্টার ডেটা ফার্নিচার আর অ্যাসেট মাস্টার ডেটা ফার্নিচার, এই দুজনের মধ্যে লিঙ্ক ক্রিয়েট করতে হবে, তাহলে কি না ওই যে ডেটাটা আপডেট হয়েছে অ্যাসেট মাস্টার ডেটা হিসাবে অ্যাসেট মডেলের মধ্যে, ওটা আলটিমেটলি ফ্লো আপ হবে জিএল মাস্টার ডেটা ফার্নিচারের মধ্যে, তখন আমি ফাইন্যান্স থেকে রিপোর্টটা বার করতে পারবো। ক্লিয়ার এইটুকুনি? ঠিক আছে, এখন কোয়েশ্চেন এবার ন্যাচারাল আসবে, এই লিঙ্ক তার মানে কেউ করাবে, এই লিঙ্কটা যে করে তার নাম হচ্ছে অ্যাকাউন্ট ডিটারমিনেশন। আমি দেখুন দুটো দিয়ে দিয়েছি এখানে, অ্যাসেট মডেলের মধ্যে অ্যাসেট মাস্টার, ফার্নিচার অ্যাসেট, ফার্নিচার জিএল, এই দুজনের মাঝখানে হচ্ছে অ্যাকাউন্ট ডিটারমিনেশন। তাহলে অ্যাকাউন্ট ডিটারমিনেশনটা কী কাজ করছে? অ্যাকাউন্ট ডিটারমিনেশন ক্রিয়েটস এ লিঙ্কস বিটুইন অ্যাসেট মাস্টার ডেটা ফ্রম দ্য অ্যাসেট মডিউল উইথ জিএল মাস্টার ডেটা ইন ফাইন্যান্স, এই দুজনের মধ্যে লিঙ্কটা করছে, তাহলে কিন্তু ডেটাটা গিয়ে আপডেট হচ্ছে ওখানে, ঠিক আছে? জাস্ট লাইক হাওড়া ব্রিজ কী করছে, এই দিককার লোকের সঙ্গে ওই দিকের লোকের কমিউনিকেশন ক্রিয়েট করছে, সো দ্যাট এই দিককার লোক ওই দিকে যেতে পারছে, ওই দিকের লোক এদিকে আসতে পারছে, ঠিক আছে? তাহলে অ্যাকাউন্ট ডিটারমিনেশন ইজ এ কমিউনিকেটর, ঠিক আছে? দুটোর মধ্যে কমিউনিকেশন ক্রিয়েট করছে। অ্যাসেট মাস্টার অ্যাসেট মডিউল, জিএল মাস্টার ফার্নিচার, এই দুটোর মধ্যে ফাইন্যান্সের সঙ্গে অ্যাসেটের সঙ্গে অ্যাসেট মডেলের মধ্যে কমিউনিকেশন ক্রিয়েট করছে কে না অ্যাকাউন্ট ডিটারমিনেশন, ঠিক আছে? তো এইবার আপনি বলবেন তো আমি যদি জিএল মাস্টার ডেটা ক্রিয়েট করার সময় তো আমার ওখানে অ্যাকাউন্ট গ্রুপ ক্রিয়েট করেছিলাম, সেই অ্যাকাউন্ট গ্রুপের মধ্যে নাম্বার দিয়েছিলাম,
তাহলে এখানে আমি কি করে ফার্নিচার আপনি বলছেন ক্রিয়েট করব? আমার তো ফার্নিচার হতে পারে, প্লান্ট হতে পারে, বিল্ডিং হতে পারে, আদার্স অনেক রকম অ্যাসেট হতে পারে। সব কি এক জায়গায় থাকবে? না, এখানেও আমাদেরকে গ্রুপিং করতে হবে। ওখানে যেমন নাম্বার রেঞ্জ করেছি, এখানেও নাম্বার রেঞ্জ করতে হবে। ওখানে আপনি যখন জিএল ক্রিয়েট করতেন, লাস্ট যে স্ক্রিনটা ছিল ক্রিয়েট অবলিক ব্যাংক অবলিক ইন্টারেস্ট, ওখানে আমরা কি করতাম? একটা ফিল্ড স্ট্যাটাস গ্রুপকে চুজ করতাম। কি ফাংশন প্লে করতো ফিল্ড স্ট্যাটাস গ্রুপ? ফিল্ড স্ট্যাটাস গ্রুপ এই ফাংশনটাই প্লে করতো যে একটা পার্টিকুলার জিএল, তার যে ফিল্ডের স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা কি হবে, আর ওই পার্টিকুলার জিএলটা দিয়ে আমি যখন ডকুমেন্ট এন্ট্রি করব, সেই এন্ট্রি পার্টে কোন কোন ফিল্ডগুলো আমাদের কি পারপাসে ইউজ হবে এবং কি ফাংশন প্লে করবে, কি ইম্প্যাক্ট ফেলবে, সেইটা আমাদের প্লে করতো কে? না, ফিল্ড স্ট্যাটাস গ্রুপ। কীরকম? ধরুন আমি যখন ব্যাংকে জিএল ক্রিয়েট করেছি, তখন কি করেছি? অব্লিগেটরি ভ্যালুডেট, মানে আমি যখন ওই পার্টিকুলার জিএলটা এন্ট্রি করব, তখন ওই ভ্যালুডেট ফিল্ডটা কম্পালসারি হয়ে যাবে, আমাকে দিতে বাধ্য আমি। আবার এট দ্য সেম টাইম যখন জেনারেল লেজার ক্রিয়েট করেছি, তখন আমি কি করেছি? জাস্ট জেনারেল টেক্সচুয়াল যে পার্টটা আছে ওটাকে আমি জাস্ট মানে রেখে দিয়েছি, আদারওয়াইজ অন্য কিছুকে কতটা দিইনি। আবার যখন রিকন অ্যাকাউন্ট করতে গেছি, তখন কিন্তু রিকন অ্যাকাউন্টের যে ফিল্ড স্ট্যাটাস গ্রুপটা আছে সেটা চুজ করেছি। তাহলে এই যে ডিফারেন্ট ফাংশনটা ওখানে গ্রুপ প্লে করছে, তাহলে ডেফিনেটলি একটা অ্যাসেট মাস্টার যখন ক্রিয়েট হবে, সেখানেও তোমাকে অনেকগুলো ফিল্ডকে ফিল আপ করতে হবে। তাহলে ওই ফিল্ডের স্ট্রাকচারটা আমি কী করে করব? ওই ফিল্ডের স্ট্রাকচারটা যে ক্রিয়েট হবে সেটার ফাংশনটা প্লে করছে স্ক্রিন লেআউট। দেখুন আমি যার জন্য এখানে স্ক্রিন লেআউট লিখে বাঁ দিকে কিন্তু আমি ফিল্ড স্ট্যাটাস গ্রুপ লিখে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। সেম ফাংশন দুটোর, এক অবজেক্ট, সেম অবজেক্টিভস, ঠিক আছে? তাহলে এই টোটাল প্রসেসটা লিঙ্কিং, নাম্বার রেঞ্জেস, স্ক্রিন লেআউট, আমাদের ফাইন্যান্সে কোথায় বেসিক্যালি ইম্প্যাক্ট হতো? অ্যাকাউন্ট গ্রুপে গিয়ে, তাই তো? আমরা অ্যাকাউন্ট গ্রুপে গিয়ে সমস্ত কিছু ডিফাইন করতাম। তো এইখানেও কিন্তু একটা অ্যাকাউন্ট গ্রুপ আপনাকে ক্রিয়েট করতে হবে, যে অ্যাকাউন্ট গ্রুপটা আপনাকে বলে দেবে কোন অ্যাসেট, কোনটা কী ধরনের অ্যাসেট। আপনি ধরুন ফার্নিচার 50টা থাকতেই পারে, কিন্তু আপনি ব্যালেন্স শিটে কি 50টা ফার্নিচার পরপর লিখবেন? না, আপনি কি লিখবেন? ফার্নিচার বলে আপনার টোটাল অ্যামাউন্ট অফ ফার্নিচার্স। সেই টোটাল অ্যামাউন্ট অফ ফার্নিচারটা কি রিপ্রেজেন্ট করছে? না, টোটাল অ্যামাউন্ট অফ ফার্নিচারটা রিপ্রেজেন্ট করছে আপনার যতগুলো ফার্নিচার আছে তার ভ্যালুয়েশন কত সেইটা। তো এখানেও তাই আপনাকে অ্যাকাউন্ট গ্রুপ ক্রিয়েট করতে হবে, যে অ্যাকাউন্ট গ্রুপটার নাম হচ্ছে অফিসিয়ালি অ্যাসেট মাস্টারের ক্ষেত্রে হচ্ছে অ্যাসেট ক্লাস। অ্যাসেট ক্লাস হচ্ছে একটা ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টস, যেটা আমরা অ্যাকাউন্ট গ্রুপের ক্ষেত্রে করেছিলাম। অ্যাকাউন্ট গ্রুপে কী করেছিলাম? যে ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টস করেছিলাম, ডিফারেন্ট টাইপের অ্যাকাউন্টসকে ডিফারেন্ট টাইপের এতে ভাগ করেছিলাম। এখানেও ঠিক তাই করছে। অ্যাসেট ক্লাসটা কি ডিফাইন করছে? অ্যাসেট ক্লাসটা ডিফারেন্ট এতে ভাগ করে দিচ্ছে, ঠিক আছে? এবার এই যে অ্যাসেট ক্লাসটা এখানে হয়ে গেল, এখন ভাগ করে দিল, তাহলে আমাদের একটা জিএল ক্রিয়েট করতে গেলে মিনিমাম একটা জিনিস রিকোয়ার্ড কি? জিএল ক্রিয়েট করতে গেলে আপনার জিএল অ্যাকাউন্ট গ্রুপ ছাড়া ক্রিয়েট করতে পারবেন না। উইদাউট অ্যাকাউন্ট গ্রুপ ইউ কান্ট ক্রিয়েট জিএল। তাহলে এখানেওটাই একটা অ্যাসেট মাস্টারটা ক্রিয়েট করতে গেলে একটা অ্যাসেট ক্লাস কম্পালসারি, ঠিক আছে? তাহলে এই যে টোটাল কনসেপ্টটা গেল, এই টোটাল কনসেপ্টটা হচ্ছে কি হলো? তাহলে দাঁড়ালো, একবার আমি একবার রিফিল্টারিং করে নিই, যে আমরা যখন অ্যাসেট মডিউল করছি, অ্যাসেট মডিউল করতে গেলে তাহলে আমরা অ্যাসেট মাস্টার ডেটার সঙ্গে জিএল মাস্টার ডেটা লিঙ্ক আপ ক্রিয়েট করব। এই লিঙ্কিংয়ের কাজটা কে করছে? না, অ্যাকাউন্ট ডিটারমিনেশনস। এই অ্যাসেট মাস্টার ডেটার নাম্বার রেঞ্জটা আমরা কীরকমভাবে ক্রিয়েট করছি? না, অ্যাসেট মডিউলের মধ্যে নাম্বার রেঞ্জের মধ্যে গিয়ে ক্রিয়েট করছি।
অ্যাসেট মাস্টার ডেটার ক্ষেত্রে যে ডিফারেন্ট ফিল্ডের স্ট্রাকচারটা হবে সেটা কে ক্রিয়েট করবে, কোথায় গিয়ে ক্রিয়েট করবো না, সেটা করবো স্ক্রিন লেআউটের মধ্যে গিয়ে ক্রিয়েট করবো। আর প্রত্যেকটা অ্যাসেট ডিফারেন্টলি সেগ্রিগেট হবে কীরকমভাবে না, থ্রু অ্যাসেট ক্লাস। ঠিক আছে, তাহলে এইটা গেল আপনার অ্যাসেট মডিউলের সঙ্গে এটা ডিফারেন্স। হ্যাঁ বলুন এবার। সব ক্রিয়েট করতে হবে আপনাকে, নাম্বারের জন্য ক্রিয়েট করতে হবে। আর স্ক্রিন লেআউটটা প্রিডিফাইন থাকবে, সেই স্ক্রিন লেআউটটা আমরা কপি করে নেব। যেমন ধরুন আমরা যখন ফিল্ড স্ট্যাটাস গ্রুপ করেছিলাম ওখানে ভেরিয়েন্ট ক্রিয়েট করার সময়তে আমরা স্ট্যান্ডার্ড যে ভেরিয়েন্টটা ছিল স্ট্যান্ডার্ড ভেরিয়েন্ট থেকে কপি করে নিয়েছিলাম 0001 থেকে, এখানেও একটা যে কোনো স্ক্রিন লেআউট থেকে আমরা কপি করে নেব। হুম, ক্রিয়েট করতে কী করে ডিফাইন হবে, আপনাকে আপনার অ্যাসেট ক্লাস কী করে জানবে, সব ক্রিয়েট। দেখুন দেখুন ডিফাইন তো সবসময় তো একটা করে থাকবেই, এটা কম্পালসারি যখন আপনি নতুন কেউ সফটওয়্যার কিনবে। বাট ওইখান থেকে আপনি ক্রিয়েট করতেও পারেন বা কপি করে করতে পারেন, যেটা ইচ্ছা। বাট বেটার ক্রিয়েট করে নেওয়া, তাহলে কি হচ্ছে আপনাকে চেঞ্জেসটা কম করতে হবে। আর কপি করে করলে প্রত্যেকটা জায়গাতে চেঞ্জ করতে হবে, কারণ আপনাকে নাম্বারে চেঞ্জ করতে হবে, আপনাকে অ্যাকাউন্ট ডিটারমেশন চেঞ্জ করতে হবে, স্ক্রিন লেআউট চেঞ্জ করতে হবে। আপনাকে দুটো রাস্তায় দেখিয়ে দেবো কিংবা করতে হবে, তাই বুঝতে পেরে যাবেন। ঠিক আছে, তাহলে এইবার নেক্সট পার্ট যেটা সব থেকে ইন্টারেস্টিং পার্ট, দ্যাট ইজ দ্য পার্ট অফ ডেপ্রিসিয়েশন। অ্যাসেট অ্যাকাউন্টিংটা হচ্ছে সিম্পল বিল্ড আপ হয়েছে ডেপ্রিসিয়েশনের উপর। আমরা নর্মাল যে সমস্ত সিস্টেমে কাজ করি সেখানে যখন ডেপ্রিসিয়েশন এন্ট্রি করি, এটা ইয়ার এন্ডের শেষে এন্ট্রি হয়, ডেপ্রিসিয়েশন চার্জ করা হয় অ্যাসেটের উপর। কি অ্যাকাউন্টিং এন্ট্রি জেনারেট হয়, ডেপ্রিসিয়েশন টু অ্যাসেট। ফাইন। আচ্ছা এবার আপনাকে আমি এটা জিজ্ঞেস করছি, ধরুন একটা অ্যাসেটের ভ্যালু ধরুন 1,00,000 টাকা, ঠিক আছে, ধরুন 1,00,000 টাকা ভ্যালু, 10% ডেপ্রিসিয়েশন হয়েছে। ধরুন আপনার কোনো কারণে অ্যাসেটটা 2 বছরের পুরনো, তাহলে ন্যাচারালি 10% যদি স্ট্রেট লাইনে ডেপ্রিসিয়েশন হয় তাহলে প্রথম বছর শেষ হয়ে যাওয়ার পর অ্যাসেটের ভ্যালু 90,000, সেকেন্ড ইয়ার হয়ে যাওয়ার পর সেটার ভ্যালু হয়ে যাবে 80,000। ওকে, এবার থার্ড ইয়ারের ব্যালেন্স শিট যখন দেখছেন তখন দেখছেন অ্যাসেটের ভ্যালু দেখাচ্ছে 80,000 মাইনাস 10,000 ইজ ইকুয়াল টু 70,000, রাইট? ব্যালেন্স শিটে আপনি ওই অ্যাসেটের ভ্যালু 70,000 দেখলে কি বুঝতে পারবেন যে অরিজিনাল ভ্যালু কত আছে অ্যাসেটটার? কোনোদিন বোঝা সম্ভব না, তাহলে আপনাকে ব্যাক থেকে যেতে হবে ব্যালেন্স শিটগুলো খাঁটতে খাঁটতে। তো এটা কিন্তু একটা প্রবলেম। ঠিক আছে, আবার এটাও জানতে পারবেন না ওই অ্যাসেটটায় কত ডেপ্রিসিয়েশন হয়েছে, আপনাকে আবার ব্যাক ক্যালকুলেশন করে ফিরতে হবে। তো এসএপি কি করেছে, এসএপি এই জায়গাটা শর্ট আউট করেছে 1 নম্বর। 2 নম্বর কাজ যেটা আর একটা সব থেকে মারাত্মক কাজ হয়েছে, কোনো ম্যানুয়াল এন্ট্রির দরকার লাগবে না। এটা ভালো করে শুনে নিন। আমরা যে ডেপ্রিসিয়েশন এখন ডেবিট টু অ্যাসেট অ্যাকাউন্ট করছি, এই সমস্ত ম্যানুয়াল কোনো এন্ট্রি হবে না, টোটাল এন্ট্রিটা অটোমেটিক হবে। কি করে অটোমেটিক হবে, যখনই আপনি অ্যাসেটটা আপনি যে কনফিগারেশনটা শিখবেন, টোটালি যে কনফিগারেশনটা যখন হয়ে যাবে, যখন এটা সব থেকে বিগেস্ট কনফিগারেশন, যখনই আপনি আলটিমেটলি অ্যাসেটটা পারচেস করবেন আপনাকে বলে দিতে হবে এর লাইফ কত দিনের। ওকে, তো আপনি একটা লাইফ বলে দিলেন 5 বছর 10 বছর যাই কিছু লাইফ বলে দিলেন, তারপরেই আপনাকে বলতে হবে যে ডেপ্রিসিয়েশন কী রেট আছে সেটা তো আপনি বলে দিয়েছেন। তো ও কি করবে, আপনার যা প্রসেস অফ ডেপ্রিসিয়েশন ডিডাকশন হবে, সেটা মান্থলি হোক, কোয়ার্টারলি হোক, হাফ ইয়ারলি হোক, ইয়ারলি হোক, ও কিছু আমি ধরলাম আমি মান্থলি, ও মান্থলি সিস্টেমে প্রত্যেকটা মাসে কত করে ডেপ্রিসিয়েশন চার্জ হবে ও চার্জ করে কিন্তু অ্যাসেটের অ্যাকাউন্টিং রেডি করে রেখে দেবে, আপনাকে হাত দিতে হবে না ওখানে। অ্যান্ড দিস ইজ ডিউ টু ইউর কনফিগারেশন, আমরা কনফিগারেশন সিস্টেমের জন্য। তাহলে আপনি কি করে করবেন, আপনার একটাই কাজ প্রত্যেক মাসে গিয়ে ওটাকে একবার জাস্ট অ্যাকাউন্টসে আপডেট করে দেওয়া, রান করে দেওয়া, রান করলে অ্যাকাউন্টসটা আপডেট হয়ে যাবে। ঠিক আছে, যখন এটা আপডেট হয়ে যাবে তখনই কিন্তু আলটিমেটলি ওটা কি হবে না, ওটা সঙ্গে সঙ্গে দেখা যাবে যে অ্যাকাউন্টসে হিট করে গেল। তাহলে আপনাকে কিন্তু ম্যানুয়ালি কিচ্ছু করতে দিচ্ছে না, কোনো ম্যানুপুলেশন থাকছে না, যেটা কিন্তু যথেষ্ট থাকে ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে। কোনো ম্যানুপুলেশন থাকে না, থাকবে না এখানে। ঠিক আছে, রাইট।
হুম হুম। কোম্পানি পলিসি ফার্স্টে ডিফাইন করে আপনি পরে চেঞ্জ করতে পারেন, পরে চেঞ্জ করতে পারেন, হতেই পারে পরে আমি চেঞ্জ করতে পারি। ঠিক আছে। আচ্ছা, নাম্বার টু যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যখন ডেপ্রিসিয়েশনটা যেটা নিয়ে ডিসকাস করছি, যে ডেপ্রিসিয়েশন যখন বলে দিচ্ছি যে এটা অটোমেটিক চার্জড হবে এবং এইটা আমাকে শো করবে যে আমার একটা অ্যাসেট, আমি ব্যালেন্স শিট দেখলে বুঝতে পেরে যাব এই অ্যাসেটটার অরিজিনাল ভ্যালু কত আর এর এগেনস্টে কত ডেপ্রিসিয়েশন চার্জ হয়েছে, সেটা কীরকমভাবে হচ্ছে। সেই জন্যে এখানে একটা এক্সট্রা জিএল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়, মেনটেন করা হয়, দ্যাট ইজ কল্ড অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের আগে ফার্স্ট স্ট্যাটাসটা কি, এটা একটা পিওরলি লায়াবিলিটি, বাট এটা অ্যাসেট ওয়াইজ হয়, ডিফারেন্ট অ্যাসেটের জন্য ডিফারেন্ট অ্যাকুমুলেশন জিএল ক্রিয়েট করা হয় এবং এটাও কিন্তু একটা অ্যাসেটের মতো, এটাও একটা আপনার রিকনসিলেশন অ্যাকাউন্ট। ঠিক আছে। তো কারণ ডিফারেন্ট অ্যাসেটের ডিফারেন্ট অ্যাকুমুলেশন হবে। ঠিক আছে। তো এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা ক্রিয়েট করার মানেটা হচ্ছে যখন আপনি ডেপ্রিসিয়েশন চার্জ করবেন, রান করবেন, তখন মেশিনে একটা এন্ট্রি জেনারেট হবে, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। ডেপ্রিসিয়েশনটা অ্যাসেট থেকে বাদ যাবে না, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনে ক্রেডিট হয়ে যাবে। আর এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টটা অ্যাসেট ওয়াইজ ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে চলে আসবে। তাহলে আপনি একটা ব্যালেন্স শিটে দেখছেন যে অ্যাসেটের ভ্যালু 70,000, বাট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের ভ্যালু হচ্ছে 30,000। তার মানে বুঝে গেলেন যে এই অ্যাসেটটার এগেনস্টে অলরেডি 30,000 টাকা ডিডাকশন হয়ে গেছে ডেপ্রিসিয়েশন হিসাবে। এটা ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে চলে আসবে, অ্যাসেটের সাইডে পুরো ভ্যালু চলে এলো। তাহলে আপনাকে কোনো বেশি পরিশ্রম করতে হলো না ব্যালেন্স শিট থেকে যে অরিজিনাল অ্যাসেটের ভ্যালু কত বার করার জন্য ম্যানুয়ালি, কারণ আমি ওখান থেকে রিফ্লেকশন পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু একটা খুব বড় অ্যাডভান্টেজ। ঠিক আছে। এবার যখন অ্যাসেটের লাইফ শেষ হয়ে যাবে তখন ওই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট যেটা ক্রেডিট হয়েছিল ওটা ডেবিট হয়ে যাবে, অ্যাসেট অ্যাকাউন্টিং ক্রেডিট হয়ে যাবে, স্কোয়ার আপ হয়ে যাবে। এটা হচ্ছে নর্মাল সিস্টেম। ওকে। তো এইবার আমার একটা কথা হচ্ছে যে এই যে টোটাল প্রসেসটা আমরা করছি, এই টোটাল প্রসেসটা কিন্তু আলটিমেটলি অটোমেটিক হবে এবং এই অটোমেটিক করার জন্য আমাকে যা যা কনফিগারেশন করার সেগুলো করে রাখতে হবে। আমি যার জন্য বলেছিলাম অ্যাসেট অ্যাকাউন্টিংটা টোটালি কনসেপচুয়াল জিনিস, এবং এই অ্যাসেট অ্যাকাউন্টিংয়ের কথাগুলো আমি যদি স্ক্রিনে যে আপনাকে এই এক্সেল ফাইলটা দেখালাম এইটা না দেখিয়ে মুখে বলতাম তাহলে হয়তো আপনি বুঝে যেতেন। কখন বুঝতেন? যখন প্র্যাকটিক্যালি করতে যাবেন তখন বুঝতেন। বাট এখন কি হলো, এখন আমি কিন্তু পিকচারটা আপনার কাছে ক্লিয়ার কাট হয়ে গেল যে এক্স্যাক্টলি অ্যাসেট অ্যাকাউন্ট কী, ব্যাপারটা কীভাবে মেনটেনিং হবে, সেই জায়গাটা কিন্তু এই রিফ্লেকশনটা চলে এসছে এখানে। ঠিক আছে। তো এবার নেক্সট আমাদের যে টপিকস, আমরা ডেপ্রিসিয়েশন ব্যাপারটা বুঝে গেলাম কীভাবে ডেপ্রিসিয়েশন চার্জ হবে। ডেপ্রিসিয়েশন যদি কোনো কারণে আপনি অ্যাসেটকে কোনো পার্টিকুলার ইয়ারের মাঝখানে বিক্রিও করে দেন, মানে কোনো মাসের মাঝখানে বিক্রি করে যান, তাহলে ওই মাসের ওই দিন পর্যন্ত ডেপ্রিসিয়েশন চার্জ হবে। ঠিক আছে। টোটাল মাসটা কিন্তু হবে না, তখন আবার ওই পার্টিকুলারটা হবে। এবং আপনি কিন্তু অটোমেটিক্যালি ক্যালকুলেশন পেয়ে যাবেন কত টাকা আপনার এক্স্যাক্ট প্রফিট হয়েছে, কত টাকা লস হয়েছে, যেটা আমি লাস্টের দিকে আপনাকে রিটায়ারমেন্ট অফ অ্যাসেট টপিক্সের মধ্যে পড়িয়ে দেবো। ঠিক আছে। তো এইবার নেক্সট দুটো পয়েন্ট আজকে খুব ভাইটাল, এটা বুঝে রাখতে হবে। নেক্সট দিনকে আমরা কনফিগারেশন স্টার্ট করব। তার মধ্যে 1 নম্বর পয়েন্টটা হচ্ছে চার্ট অফ ডেপ্রিসিয়েশন, যেটা আপনাকে আমি এই যে পিডিএফ ফাইলটা পাঠিয়েছি ওর মধ্যে আছে চার্ট অফ ডেপ্রিসিয়েশনস। আপনি পড়ে নেবেন, কোনো অসুবিধা নেই, আপনার কাছে রয়েছে, আপনি খুলে নেবেন। চার্ট অফ ডেপ্রিসিয়েশন দেখবেন। চার্ট অফ ডেপ্রিসিয়েশন মানে কি আগে ফার্স্ট বুঝতে হবে। আমরা এর আগে একটা টপিক চার্ট অফ দিয়ে করেছি, সেটার নাম কি ছিল? চার্ট অফ অ্যাকাউন্টস ছিল। ঠিক আছে। চার্ট অফ অ্যাকাউন্টস কাকে বলে না, চার্ট অফ অ্যাকাউন্টস আমরা পড়েছিলাম যে এটা একটা এরিয়া যেখানে সমস্ত জিএলগুলো স্টোর থাকে, রাইট? বাট চার্ট অফ ডেপ্রিসিয়েশন ব্যাপারটা কি? চার্ট অফ ডেপ্রিসিয়েশন ইজ অ্যান অর্গানাইজেশন অবজেক্ট। এটা অর্গানাইজেশন অবজেক্ট, এটা বড়।
দ্যাট কন্টেন্স ডিফাইন ডেপ্রিসিয়েশন এরিয়া। মানে ডিফাইন মানে কি, যে সমস্ত ডেপ্রিসিয়েশন এরিয়াগুলোকে আমি তৈরি করেছি সেইগুলো আলটিমেটলি কোথায় থাকবে না চার্ট অফ ডেপ্রিসিয়েশনের মধ্যে, রাইট? তাহলে চার্ট অফ ডেপ্রিসিয়েশনে ডেফিনেশন পড়তে গিয়ে আমার আর একটা কোয়েশ্চেন অ্যারাইজ করে গেল, দ্যাট ইজ কল্ড ডেপ্রিসিয়েশন এরিয়া, রাইট? হ্যালো, হ্যাঁ। তাহলে চার্ট অফ ডেপ্রিসিয়েশন বলতে কি বোঝাচ্ছে না, চার্ট অফ ডেপ্রিসিয়েশন এটা একটা অর্গানাইজেশন অবজেক্ট যেটা হচ্ছে আলটিমেটলি কি নিয়ে থাকছে না ডিফাইন ডেপ্রিসিয়েশন এরিয়া, ডিফারেন্ট ডেপ্রিসিয়েশন এরিয়া নিয়ে আলটিমেটলি চার্ট অফ ডেপ্রিসিয়েশন রয়েছে, ঠিক আছে? তো এবার কোয়েশ্চেনটা হচ্ছে সেই জন্যই আমি বললাম যে আজকে দুটো টপিক পড়িয়ে দিই, নাহলে অসুবিধা হয়ে যাবে পরের দিন করতে। চার্ট অফ ডেপ্রিসিয়েশন হচ্ছে আপনার যে প্রত্যেকটা অ্যাসেট, ধরুন ফার্নিচার, ঠিক আছে, ফার্নিচারের ডেপ্রিসিয়েশন ধরুন 10%, বাট আপনি যখন ফার্নিচারের ডেপ্রিসিয়েশনটা 10% করছেন, কখনো কোনো ফার্নিচার আপনার দেখালো এপ্রিল মাস থেকে অ্যাপ্লিকেবল হচ্ছে, আবার কোনো ফার্নিচার আপনার আগস্ট থেকে হচ্ছে, ডিফারেন্ট হয়ে যাচ্ছে। তো সবার ক্ষেত্রে তো আলটিমেট একই রকম হচ্ছে না। যখন ডেপ্রিসিয়েশনটা আগস্ট মাস থেকে হচ্ছে, তাহলে আপনি যখন যেটা এপ্রিল থেকে করেছেন তার ভ্যালুয়েশনটা অনেক তাড়াতাড়ি ডেপ্রিসিয়েট হয়ে যাচ্ছে। আবার আগস্ট থেকে যাকে দেখাচ্ছেন ক্যাপিটালাইজ করেছেন তারটা পরে হচ্ছে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে ডিফারেন্ট। আবার সেরমভাবে প্ল্যান্টের ডেপ্রিসিয়েশন সে ধরুন 8%, কথাই বলছি, তাহলে এর একটা আলাদা এরিয়া হয়ে গেল। আবার বিল্ডিং, এর হয়তো 12%, এর একটা আলাদা হয়ে গেল। সব তো এক জিনিস নয়। তাহলে এই যে ডিফারেন্ট টাইপের অ্যাসেটে যে ডিফারেন্ট টাইপের ক্যাটাগরিক্যালি আলাদা আলাদা ডেপ্রিসিয়েশনের পার্সেন্টেজ থাকে, সেই পার্সেন্টেজ ওয়াইজ যে ডিডাকশনটা হয় তার জন্য একটা আলাদা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। সেই অবজেক্টটা কোনো জায়গায় যেখানে স্টোর থাকে, দ্যাট ইজ কল্ড চার্ট অফ ডেপ্রিসিয়েশন। এবার ওই যে টোটাল যে চার্ট অফ ডেপ্রিসিয়েশনের মধ্যে ডিফারেন্ট ডেপ্রিসিয়েশন এরিয়াগুলো স্টোর হচ্ছে, এই এরিয়ার ডেফিনেশন কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ ডেপ্রিসিয়েশন এরিয়া? ডেপ্রিসিয়েশন এরিয়া কাকে বলে? ধরুন একটা অ্যাসেটের ভ্যালু 1,00,000 টাকা, যেটা আপনাকে আমি এক্সাম্পল বলেছি সেটা থেকে আমি এক্সাম্পলটা দিচ্ছি। ডেপ্রিসিয়েশন এরিয়া মানে হচ্ছে আপনি একটা যে পার্সেন্টেজে ডেপ্রিসিয়েশন করবেন কোনো পার্টিকুলার অ্যাসেটের, অন হুইচ ভ্যালু, কোন ভ্যালুর ওপর, এই ভ্যালুটা হচ্ছে ডেপ্রিসিয়েশন এরিয়া। এই জন্য ডেফিনেশনটা হচ্ছে দিস ইজ অ্যান এরিয়া শোয়িং দ্য ভ্যালুয়েশন অফ এ ফিক্সড অ্যাসেট। মানে অ্যাকচুয়ালি ডেপ্রিসিয়েশন এরিয়া মানে এইরকম নয় যে এই একটা কোনো পার্টিকুলার অ্যাসেটকে পার্ট বাই পার্ট ভাগ করছি অন দ্য বেসিস অফ হুইচ, অন দ্য বেসিস অফ হিজ ভ্যালুয়েশন অফ দ্য পার্টিকুলার ফিক্সড অ্যাসেট। আজকে একটা অ্যাসেটের ভ্যালুয়েশন, যখন অ্যাসেট আপনি পারচেস করছেন তার ভ্যালু দেখা গেল 1,00,000 টাকা, আপনার ডেপ্রিসিয়েশন হচ্ছে, আপনি বললেন স্ট্রেট লাইন হচ্ছে 10%, ঠিক আছে? আপনি কি করলেন, আপনি ভ্যালুয়েশনটা কত ছিল 1,00,000, তার উপর ডেপ্রিসিয়েশন 10% কাটলেন, ডেপ্রিসিয়েশন ভ্যালু কত হয়ে গেল 10,000। নেক্সট ইয়ারে গিয়ে ওই অ্যাসেটের ভ্যালুয়েশন এরিয়া কত হচ্ছে 90,000, আপনার ফিক্সড 10,000 মাইনাস হলো, তারপরের ইয়ারে কত হচ্ছে 80,000। এই যে ডিফারেন্সিয়েশনটা হয়ে যাচ্ছে প্রত্যেকটা বছরে গিয়ে, যে ভ্যালুয়েশনটা কমে কমে যাচ্ছে, এই কমে কমে জায়গাটা যাওয়াটা হচ্ছে অ্যাকচুয়ালি ভ্যালুয়েশন যে ফাইনালি কি দাঁড়াচ্ছে তার উপর আমরা ডেপ্রিসিয়েশন করব, ঠিক আছে? এই জায়গাটাকে বলা হয় ডেপ্রিসিয়েশন এরিয়া। ডেপ্রিসিয়েশন এরিয়া মানে হচ্ছে ভ্যালুয়েশন অফ এ ফিক্সড অ্যাসেট অন এ পার্টিকুলার পয়েন্ট অফ টাইম, ঠিক আছে? এই যে চার্ট অফ ডেপ্রিসিয়েশন, এই যে অর্গানাইজেশন অবজেক্ট কথাটা ইউজ করেছে, এখানে একটা ব্যাপার আছে। সেই জন্যে এসএপি কি করেছে, ডিফারেন্ট কান্ট্রির জন্য, প্রত্যেকটা কান্ট্রির দেখবে ডিফারেন্ট হয়, এই যে ডেপ্রিসিয়েশনটা ডিফারেন্ট কান্ট্রিতে ডিফারেন্ট হয়, ঠিক আছে? একই ডেপ্রিসিয়েশন, একটা কোয়েশ্চেন খুব ভালো অ্যারাইজ করে, ইন হোয়াট সার্কামস্ট্যান্সেস উই নিড টু ক্রিয়েট টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। কখন আমাদের দুটো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করার দরকার হয়? আমি কোশ্চেনটা অ্যারাইজ করলো তাই বলে দিচ্ছি এখানে, আমি বলি না সবাইকে এটা। ধরুন আপনার একটা প্রফিট বিজনেস আছে সিঙ্গাপুরে,
আপনার ইন্ডিয়াতে যখন আমি বসে, ইন্ডিয়াতে আমরা মেন বিজনেস, ইন্ডিয়াতে যখন ট্যাক্স দেবেন, তাহলে সিঙ্গাপুর থেকে যে প্রফিটটা হচ্ছে ওটাও তো অ্যাড করতে হবে আপনাকে। এবং সিঙ্গাপুরের যে প্রফিটটা হয়েছে সেই সিঙ্গাপুরের প্রফিটটা কী করে হলো, ওখানে যখন ক্যালকুলেশনটা হচ্ছে ওখানকার যে রুলস অ্যান্ড রেগুলেশন সেইটা ওয়াইজ ওদের গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে যে নেট প্রফিটটা হচ্ছে সেটা আপনি এখানে ট্রান্সফার করছেন, রাইট? ইন্ডিয়া গভর্নমেন্ট কী করবে, ওটা কিন্তু অ্যাকসেপ্ট করবে না। ফার্স্ট, কেন? ধরুন আপনার কান্ট্রিতে, আমাদের দেশে ফার্নিচারের উপর ডেপ্রিসিয়েশন হচ্ছে 10%, ওকে? বাট ওদের দেশে ফার্নিচারের উপর ডেপ্রিসিয়েশন হচ্ছে 15%। ইন্ডিয়া গভর্নমেন্ট বলছে, তখনই বলবেন না এটা আমি অ্যালাউ করছি না, আপনাকে নতুন করে প্রফিট অ্যান্ড লস তৈরি করতে হবে। আপনি কি করবেন, যে ডেপ্রিসিয়েশন ভ্যালুটা ওরা মাইনাস করে নেট প্রফিট তৈরি করেছে, এই নেট প্রফিট থেকে অ্যাড 5% অ্যাড করে নিতে হবে। কারণ কি, ইন্ডিয়া গভর্নমেন্ট ওখানে 15% করে দেওয়া মানে 5% প্রফিট মাইনাস হয়ে গেল ওখান থেকে, ভ্যালুয়েশন থেকে, তাহলে ইন্ডিয়া গভর্নমেন্ট কিন্তু ট্যাক্সটা কম পাচ্ছে, ঠিক আছে? তখন আপনাকে ইন্ডিয়া গভর্নমেন্টের জন্য আলটিমেটলি আবার একটা ওই নেট প্রফিট অ্যান্ড লস যেটা আপনি তৈরি করেছেন, ওর ওখান থেকে যে প্রফিটটা পেয়েছেন তার সঙ্গে যেগুলো অ্যাড করার অ্যাড ব্যাক করে নিয়ে একটা এক্স্যাক্ট প্রফিট অ্যান্ড লস ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তো সেই একটা কারণে ডিফারেন্ট কান্ট্রির ক্ষেত্রে ডিফারেন্ট স্ট্রাকচার হয় ডেপ্রিসিয়েশনে। সেই জন্য এসএপি কী করছে, স্ট্যান্ডার্ড সিস্টেমে প্রত্যেকটা কান্ট্রির জন্য একটা করে চার্ট অফ ডেপ্রিসিয়েশন মেশিনে ক্রিয়েট করে রেখে দিয়েছে। আপনাকে কি বলছে, আপনাকে বলছে আপনি যে কান্ট্রির জন্য ডেপ্রিসিয়েশন এরিয়া করছেন, চার্ট অফ ডেপ্রিসিয়েশন করছেন, আপনি সেই কান্ট্রির রেসপেক্টিভে ওই চার্ট অফ ডেপ্রিসিয়েশনটা থেকে কপি করে নিন আপনার ডেপ্রিসিয়েশন এরিয়া হিসেবে যেটা বানাবেন তাতে। ইন্ডিয়ার জন্য একটা চার্ট অফ ডেপ্রিসিয়েশন স্ট্যান্ডার্ড এসএপিতে বানানো আছে। আমরা কি করব না, ইন্ডিয়ার চার্ট অফ ডেপ্রিসিয়েশনটা ওখান থেকে নেব, আর আমরা যে যে চার্ট অফ ডেপ্রিসিয়েশনটা আমরা আমাদের কোম্পানি কোডের জন্য বানাচ্ছি সেটা জাস্ট রিনেম করে দেবো, বা রিনেম করবো না, নতুন নাম দিয়ে দেবো। তখন কি হবে, যে ইন্ডিয়ার যে চার্ট অফ ডেপ্রিসিয়েশন যা যা প্রপার্টি ছিল সমস্ত প্রপার্টিটা আমাদের যে নতুন চার্ট অফ ডেপ্রিসিয়েশন যেটা করছি তার মধ্যে কপি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমাদের পক্ষে সুবিধা কি হবে না, আমাদের নতুন করে ভেতরে চার্ট অফ ডেপ্রিসিয়েশন এরিয়া ফার্দার ইনিশিয়াল লেভেলে ক্রিয়েট করতে হবে না, ঠিক আছে? ক্লিয়ার এইটুকুনি? তাহলে আমরা একবার রিভিশন করে নিই কি বুঝলাম টোটাল অ্যাসেট অ্যাকাউন্টিংটা 5 মিনিটের মধ্যে। অ্যাসেটটা হচ্ছে টোটালি একটা ডিফারেন্ট মডিউল লাইক ফাইন্যান্স। আমরা এই অ্যাসেট অ্যাকাউন্টিংয়ের মধ্যে এভরিথিং অ্যাবাউট অ্যাসেট মাস্টার ডেটা ওরিয়েন্টেড কাজ করছি, আর ওই অ্যাসেট মাস্টার ডেটাগুলো আলটিমেটলি ফাইন্যান্সের সঙ্গে লিঙ্ক করছে থ্রু জিএল মাস্টার ডেটা। ওই জিএল মাস্টার ডেটার সঙ্গে অ্যাসেট মাস্টার ডেটা যে লিঙ্ক আপ যেটা করছে সেটা করছে অ্যাকাউন্ট ডিটারমিনেশনস, ঠিক আছে? এবার খুব স্বাভাবিকভাবে যখন আমরা অ্যাসেট মাস্টার ডেটা ক্রিয়েট করছি তখন জিএল মাস্টার ডেটা ক্রিয়েট করার সময় যখন নাম্বার রেঞ্জ করেছিলাম অ্যাকাউন্ট গ্রুপে গিয়ে ফর্ম নাম্বার 2 নাম্বার দিয়ে, এখানেও কিন্তু একটা নাম্বার রেঞ্জ আগে থেকে করে রাখছি বিফোর ক্রিয়েটিং অ্যাসেট মাস্টার ডেটা, ঠিক আছে? তারপর কি করছি না, আমরা যখন ফিল্ড স্ট্যাটাস গ্রুপ ক্রিয়েট করেছিলাম থ্রু ফিল্ড স্ট্যাটাস গ্রুপ নট ক্রিয়েট করেছি, ফিল্ড স্ট্যাটাস গ্রুপ কপি করেছিলাম ভ্যারিয়েন্টের মধ্যে, এখানেও কিন্তু ঠাই আমরা ফিল্ড স্ট্যাটাস গ্রুপের মতো করে স্ক্রিন লেআউট ক্রিয়েট করছি। আর হচ্ছে ওখানে যেমন আমরা অ্যাকাউন্ট গ্রুপ ক্রিয়েট করেছিলাম এখানেও কিন্তু ঠিক তাই আমরা অ্যাকাউন্ট গ্রুপ ক্রিয়েট করছি থ্রু অ্যাসেট ক্লাস, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মেন অবজেক্টিভস, ঠিক আছে? তাহলে আমরা এই যে জায়গাটা তৈরি করছি এই জায়গাটাতে মধ্যে আমরা বেসিক্যালি টোটাল অ্যাসেট মডিউল এবং ফাইন্যান্সের মধ্যে লিঙ্ক আপটা করে ফেলছি। আর ডিফারেন্ট টাইপের অ্যাসেটের ডিফারেন্ট টাইপের ডেপ্রিসিয়েশন মডিউলের জন্য আমরা ডেপ্রিসিয়েশন এরিয়া ক্রিয়েট করতে হচ্ছে।
প্রত্যেকটা অ্যাসেটে আলাদা আলাদা ডেপ্রিসিয়েশন এরিয়া থাকে এবং সেগুলো চার্ট অফ ডেপ্রিসিয়েশনের মধ্যে গিয়ে স্টোর হয়। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের মেন অবজেক্টিভ। আমরা নেক্সট যখন ক্লাসে বসবো তখন আমরা আলটিমেটলি এই যে টোটাল কনসেপশনটা এটা ওখানে রিফ্লেক্ট করব। আজকে এই যে 40 মিনিটস 40 যাই হোক কিছু বললাম, এখানে কি হলো, এখানে পরবর্তীকালে যখন আমরা কাজটা করব তখন আমাদের খুব ইজি হয়ে যাবে। কি ইজি হয়ে যাবে? তা ইজি এটাই হবে যে আমরা কিন্তু খুব ইজিলি এটাকে এগোতে পারবো, এই কনসেপশনটা যেহেতু ক্লিয়ার হয়ে গেছে আমাদের। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।